এইভাবে বলছিস কেন রিভান? তুই আমার কাজিন হলেও আমি তোকে নিজের আপন ভাইয়ের থেকে কোনো অংশে কম দেখিনি। ছোটবেলা থেকে আমি তোকে নিজের আপন ভাই ভেবে এসেছি। আজলানের কথা শুনে রিভান বাঁকা হেসে বলল, তুই আমাকে আপন ভাবলে তো আর আমি তোর আপন হয়ে গেলাম না। তুইও জানিস আর আমিও জানি আমি কোন কালেই তোর আপন ছিলাম না। তোদের বাড়িতে ছোটবেলা থেকে আমি আশ্রিত হিসাবে বড় হয়েছি। যদিও তোর আর আঙ্কেলের বদৌলতে আমি এই কোম্পানি 10% শেয়ার পেয়েছি। এভাবে নিজেকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখিস না। আজ প্রায় 1 বছর পর তোকে দেখলাম। কত খুঁজেছি তোকে, কোথাও পাইনি। কোথায় ছিলি তুই? গুরুত্বপূর্ণ কাজ ছিল। এমন কি গুরুত্বপূর্ণ কাজ ছিল তোর যে আমাকে আর ড্যাডকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলি না? আজলানের কথা শুনে রিভান তাড়াহুড়ো দেখিয়ে বলল, বাদ দে তো, এখন তো চলে এসেছি। কিন্তু কোনো কিন্তু না। এখন তুই আমার সাথে বাড়িতে যাবি। শুনলাম তুই নাকি বাড়ি থেকে চলে এসেছিস। কেন? আজলান আমতা আমতা করেই বলল, না, মানে থাক, বাদ দে, আমি জানতে চাই না তুই কেন বাড়ি থেকে চলে এসেছিস। আমি শুধু জানি তুই এখন আমার সাথে বাড়িতে যাবি। ব্যাস, আজকে সারাদিন আমরা সকলে একসাথে আড্ডা দেব। তুই যা, আমি পরে চলে যাব। ওহ, সেটা হচ্ছে না ব্রো। তোকে এখন আর এই মুহূর্তে আমার সাথে যেতে হবে। রিভান এটা বলে আজলানকে টেনে নিয়ে কেবিন থেকে বের হতে নিচ্ছিল। হঠাৎ রিভান কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। হোয়াট দ্য হিল ইজ দিস স্টুপিড? আজলান বিস্মিত কণ্ঠে বলে উঠল। অ্যাশ, রিভান আজলানের কথা শুনে সামনের দিকে তাকিয়ে দেখলো সে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছে। রিভান উঠে দাঁড়িয়ে কিছু বলার আগে আজলান অ্যাশকে ধমক দিয়ে বলল, ডোন্ট ইউ ইভেন নো দ্য বেসিক ম্যানার্স? ইউ আর সাপোজ টু আস্ক ফর পারমিশন বিফোর এন্টারিং দ্য কেবিন। সরি স্যার। নেক্সট টাইম পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢোকার দুঃসাহস দেখাবে না। রিভান অ্যাশের দিকে তাকিয়ে একবার ভালোভাবে তাকে পর্যবেক্ষণ করে নিল। তারপর আজলানকে উদ্দেশ্য করেই বলল, ছাড় তো ভাই, বাচ্চা মেয়ে বুঝতে পারেনি। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আজলান আর রিভান আর কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে গেল। এদিকে আজলানের এমন কড়া কথা শুনে অ্যাশ অপমান বোধে কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে নীরবে অশ্র বিসর্জন দিতে লাগলো। মেয়েটা কে আজলান? রিভান গাড়ি চালাতে চালাতে আজলানকে প্রশ্ন করলো। কোন মেয়ে? ওই যে যার সাথে একটু আগে ধাক্কা খেলাম। ও আচ্ছা। মেয়েটা কে? মেয়েটাকে দেখে অস্ট্রেলিয়ান মনে হলো না? অফিসের নিউ ইন্টার্ন। বাংলাদেশি? কিন্তু তুই এত ইনফরমেশন নিয়ে কি করবি? না, তেমন কিছু না, এমনি কৌতূহল হলো আর কি। কথা বলতে বলতে গাড়ির ডার্ট মেনশনের সামনে পৌঁছে গেল। আজলান আর রিভান গাড়ি থেকে বের হয়ে বাড়িতে ঢুকতে অলিভিয়া আবারও এসে আজলানকে জড়িয়ে ধরলো। আজলান অলিভিয়াকে নিজের থেকে ছাড়িয়ে ধমক দিয়ে বলল, তোমাকে বলেছি না যখন তখন আমাকে এভাবে জড়িয়ে ধরবে না। কিছুদিন পরেই তো আমাদের বিয়ে আসলাম, তাহলে এখন জড়িয়ে ধরতে সমস্যা কি? অলিভিয়ার কথা শুনে আজলানের মাথায় রাগ উঠে গেল। সে চিৎকার দিয়ে বলল, আমি বারণ করেছি তাই ধরবে না। আর বিয়ের কথা চলছে, বাট বিয়েটা হয়ে যায়নি। তাই নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা করো। না হলে তোমার গায়ে হাত তুলতেও আমি দুবার ভাববো না। আজলানের কথা শুনে অপমানে অলিভিয়ার মুখ ছোট হয়ে গেল। সে মনে মনে ভাবলো আজলান তো আগে এমন ছিল না। আগে জড়িয়ে ধরলে তো সে এমন রিয়েক্ট করতো না। বাংলাদেশ থেকে আসার পরে এই আজলান কেমন যেন বদলে যাচ্ছে। তার সাথে একটু বেশি রুড বিহেভ করছে। সরি বেব, বিশ্বাস করো, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। আজলান অলিভিয়াকে একরকম পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। অলিভিয়া মনে মনে বলল, তুমি আর কতদিন আমার থেকে দূরে দূরে থাকতে পারো সেটা আমিও দেখে নিব আজলান। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি। যখন আমার তোমাকে ভালো লেগেছে তখন আমি তোমাকে নিজের করেই ছাড়বো। কি হলো অলিভিয়া, কি ভাবছো? আর রিভানের ডাকে অলিভিয়ার ভাবনা সুতো ছিল। কিছু না ইভান ভাইয়া, আপনাকে ধন্যবাদ আসলানকে এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আজলান বাড়ি থেকে বেরিয়ে গেছিল কেন, সেটাই তো বললে না। পুরনো কথা থাক ভাইয়া, চলুন ভিতরে যাওয়া যাক। আচ্ছা চলো। রাত 1টা। ড্রাগ মেনশন থেকে চুপি চুপি আজলান বের হয়ে গেল। অ্যাশের জন্য তার মন আনচান করছে। তখন রাগের মাথায় চলে আসার কারণে অ্যাশকে বলা হয়ে আসেনি। অ্যাশ ঠিক মতো বাড়ি পৌঁছেছে কিনা তাও জানে না, আদৌ পৌঁছাতে পারলো কিনা তাও জানে না। অ্যাশ তো এখানে নতুন, পথঘাটও চেনে না।
এটা নিজের নিয়েই বাড়িতে আসার পর থেকে আজলানের মন আনচান করছে। আজলান তার লাক্সারিয়াস ল্যাম্বরগিনি নিয়ে ডেরেক মেনশন থেকে বেরিয়ে পড়ল। ওপর থেকে একজোড়া চোখ পাঁচ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে লক্ষ্য রাখলো, যা তার দৃষ্টিগোচর হলো না। তুরাকের রাস্তায় ছুটে চলেছে আজলানের গাড়ি। গন্তব্য তার ডুপ্লেক্স বাড়িটি। কিছুক্ষণের মধ্যে আজলান তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। দরজার কাছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে দেখতে পেল সম্পূর্ণ ঘর অন্ধকার। কোনো এক অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। সারা ঘর অন্ধকার থাকার কারণে যদিও আজলান বুঝতে পারলো অ্যাশ বাড়িতে আসেনি, তারপরেও সে বাড়ির প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজলো। যখন বাড়িতে অ্যাশের কোনো অস্তিত্ব খুঁজে পেল না, তখন সে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজলান একাকী বেসামালভাবে তার অফিসের পাশের রাস্তায় হাঁটছে। নিজের করা ভুলের জন্য তার এখন অনুশোচনা হচ্ছে। সে কেন জোর করে অফিসে থেকে গেল না, কেন সে রিভানের সাথে বাড়িতে গেল। এটা ভেবে সে অপরাধবোধে ভুগছে। অফিসে এসে আজলান অফিসের প্রত্যেকটা রুম হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু কোথাও অ্যাশকে পায়নি। অফিস থেকে বের হয়ে আশেপাশের প্রতিটা রাস্তা ভালোভাবে খুঁজেছে, কিন্তু কোথাও অ্যাশের দেখা মেলেনি। এক সময় ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে বেঞ্চিতে বসে পড়ে। দুই হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরে, হাত দিয়ে বারংবার বেঞ্চিতে আঘাত করে। একটা সময় হাত কেটে রক্ত পড়া শুরু হয়। তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে আজ। কিভাবে সে এত বড় ভুল করতে পারলো? কিভাবে সে তার ভালোবাসার মানুষের প্রতি এতটা ইরেসপন্সিবল হতে পারলো? সে তো জানতো যে অ্যাশ এখানে নতুন, আশেপাশে কিছুই চেনে না। তার জন্যই আজকে অ্যাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো ভাবতে ভাবতেই আজলান অঝরে কেঁদে দিল। অপরাধবোধ যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এদিকে তার হাত থেকে যে রক্ত ঝরছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। কথায় আছে না, শরীরের ক্ষতের থেকে হৃদয়ের ক্ষত বেশি যন্ত্রণা দেয়। তেমনি এখন আজলানের কাছে তার শরীরের ক্ষতের থেকে মনের ক্ষত বেশি প্রাধান্য পাচ্ছে। আজলান হঠাৎ তার কাঁধে মেয়েলি হাতের স্পর্শ পেল। মেয়েটি নরম কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলো, কাঁদছেন কেন আপনি? পরিচিত কণ্ঠ শুনে আজলান মাথা তুলে তাকাতেই সামনে অ্যাশকে দেখতে পেল। এতক্ষণ পর যেন তার শরীরে প্রাণ ফিরে এলো। সে আর কিছু না ভেবে অ্যাশকে জড়িয়ে ধরলো, তার সারা মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। এদিকে আজলানের এমন কর্মকাণ্ডে অ্যাশ তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কি 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 রয়েছে? অ্যাশের কথা কানে যেতেই আজলান অ্যাশকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। হঠাৎ অ্যাশের পেছনে দাঁড়িয়ে থাকা জ্যাকের দিকে তার নজর গেল। এতক্ষণে সে অ্যাশের একটু আগের অস্বস্তির কারণটা বুঝতে পারলো। আজলান অ্যাশের দিকে না তাকিয়েই বলল, গো সিট ইন দ্য কার অ্যাশ, আইল বি দেয়ার ইন এ বিট। আজলানের কথা মতো অ্যাশও চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে অ্যাশ একটু আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনা ভাবতে লাগলো। অতীত। অফিস শেষ হয় রাত 8টায়। 10টা পর্যন্ত অফিস খোলা থাকে, তাই 10টা পর্যন্ত অ্যাশ অফিসের ভেতর আজলানের জন্য অপেক্ষা করে। 10টার সময় যখন অফিস বন্ধ হয়ে যায়, তখন অ্যাশ অফিসের বাইরের বেঞ্চিতে বসে অনেকক্ষণ যাবৎ আজলানের জন্য অপেক্ষা করে। তার বিশ্বাস ছিল দেরি করে হলেও আজলান তাকে নিতে আসবে। যখন ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে 12টায় পৌঁছালো, তখন অ্যাশের আস্তে আস্তে ভয় লাগতে শুরু করলো। অচেনা জায়গা, অচেনা মানুষজন, তার মাঝে শুধু আজলানকে তার চেনা। আর তার কাছে এখন আজলানের ফোন নাম্বারও নেই যে তাকে ফোন দেবে। নিজের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য অ্যাশ বেঞ্চি থেকে উঠে অফিসের আশেপাশের রাস্তাগুলোতে হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ রাস্তার মাঝখানে সে কিছু লোকের জটলা দেখতে পেল। একটু কাছে যেতে সে দেখতে পেল অনেকজন মিলে একজন লোককে মারছে। এসব দেখে অ্যাশ ভয়ে চিৎকার দিয়ে ওঠে, যার কারণে লোকগুলো নজর তার উপর পড়ে। লোকগুলো অ্যাশকে দেখতে পাওয়া মাত্রই তাদের ভেতর থেকে লিডার টাইপের একজন বলে ওঠে, মালটাকে ধর, ও সবটা দেখে ফেলেছে। ও পুলিশের কাছে চলে গেলে আমরা বিপদে পড়ে যাব। লোকগুলো তাদের লিডারের আদেশ পেয়ে অ্যাশকে ধরার জন্য সামনের দিকে অগ্রসর হয়। অ্যাশ বিপদের আশঙ্কা করে নিজেকে বাঁচানোর জন্য দিক বেদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে। লোকগুলাও অ্যাশকে ধরার জন্য তার পেছনে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় অ্যাশ রাস্তায় পড়ে যায়। কংক্রিটের রাস্তায় পড়ে যাওয়ার কারণে তার হাত ও পায়ের কিছুটা অংশ ছিলে যায়। অ্যাশ উঠতেও চেষ্টা করলেও উঠতে পারে না, আবারও পড়ে যায়।
অন্যদিকে লোকগুলো অ্যাশকে ধরার জন্য প্রায় তার কাছাকাছি চলে এসেছে। অ্যাশ নিজেকে তাদের থেকে বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার দিতে থাকে, এই আশায় যে আশেপাশে কেউ থাকলে তার সাহায্যের জন্য এগিয়ে আসবে। অ্যাশ আর লোকগুলো যে রাস্তাতে ছিল তার বিপরীত দিকের রাস্তায় জ্যাক ছিল। রাতে সে নাইট ওয়ার্কের জন্য বের হয়েছিল। হঠাৎ মেয়েলি চিৎকার শুনে সে বুঝতে পারলো আশেপাশে কোনো মেয়ে বিপদে পড়েছে। সে কোনো কিছু না ভেবে এই সাহায্যের জন্য এগিয়ে আসলো। অ্যাশ আর লোকগুলো যে রাস্তাতে ছিল, জ্যাক অ্যাশের চিৎকারের শব্দ অনুসরণ করে শীঘ্রই সেই রাস্তাতে পৌঁছে গেল। জ্যাক পৌঁছাতে পৌঁছাতে এই লোকগুলো অ্যাশের কাছাকাছি চলে এসেছে। একটা লোক অ্যাশের গায়ে ওড়না ধরে টানাটানি করছিল, আর অ্যাশ নিজের সম্মান আর নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। জ্যাক আর কোনো কিছু না ভেবে পেছন থেকে লোকগুলোকে আওয়াজ দিল। জ্যাকের আওয়াজ পেয়ে লোকগুলো অ্যাশকে ছেড়ে জ্যাককে মারার জন্য এগিয়ে আসলো। জ্যাক লোকগুলোকে দেখে চিনতে পেরে যায় এরা হলো তুরাকের বিখ্যাত স্নেক গ্যাং এর মেম্বার। লোকগুলো জ্যাককে মারার জন্য এগিয়ে যেতেই জ্যাক বলল, মরার শখ না জাগলে আমার গায়ে হাত তোলার ভুলটা ভুল করেও করিস না। জ্যাকের কথা শুনে লোকগুলো বিশ্রীভাবে হাসতে লাগলো। তুই কে রে? তুই ভাবিস কি নিজেকে বড় বড় দু চারটা ডায়লগ দিলেই আমরা তোকে ছেড়ে দিব, এটা ভাবছিস? মিস্টার ডাইককে চিনিস? মিস্টার ড্রাইকের নাম শুনতেই লোকগুলো হাসি বন্ধ করে দিল। তাদের এক একজনের চেহারায় স্পষ্ট আতঙ্ক দেখা দিল। মিস্টার ড্রাইক? হ্যাঁ, আমি তার পার্সোনাল সেক্রেটারি জ্যাকসন। নামটা নিশ্চয়ই শুনেছিস। এবার নিশ্চয়ই বলবি না যে জ্যাকসন কায়নাতকে তোরা চিনিস না। জ্যাকের কথা শুনে লোকগুলো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। অস্ট্রেলিয়ার বড় বড় মাফিয়াদের জন্য আতঙ্কের আরেক নাম মিস্টার ড্রাইক আর জ্যাকসন কায়নাথ। যদিও আজ মিস্টার ড্রাইক আর জ্যাকসন কায়নাথের চেহারা কেউ দেখেনি, তারা দেখতে কেমন তাও কেউ জানে না। এতদিন শুধু তারা মিস্টার ড্রাইক আর জ্যাকসন কায়নাথের নাম শুনেছে। আজকে এইভাবে যে তারা জ্যাকসন কায়নাথের সামনে পড়ে যাবে তা তারা ভুলেও ভাবেনি। লোকগুলো হঠাৎ কিছু না বলে জ্যাকসনের পায়ের কাছে বসে পড়লো। জ্যাক আর ঝামেলা বাড়াতে চাইলো না, তাই লোকগুলোকে ছেড়ে দিল। দূর থেকে নিবু নিবু চোখে সবটাই অ্যাশ দেখছিল। তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এসেছে, একথা ভেবেই অ্যাশ শান্তির নিঃশ্বাস ফেললো। তারপরে কি ঘটেছে তা দেখার ভাগ্য আর অ্যাশের হলো না। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সে সেখানে সেন্সলেস হয়ে গেল। জ্যাক কাছে এসে ভালো করে দেখতেই অ্যাশকে চিনতে পারলো। সে অ্যাশকে সেন্সলেস অবস্থায় দেখে দ্রুত তাকে কাছাকাছি হসপিটালে নিয়ে গেল। অ্যাশের যখন জ্ঞান ফিরল তখন সে হসপিটালের বেডে, জ্যাক তার পাশে বসা ছিল। অ্যাশের জ্ঞান ফিরতে দেখে জ্যাক গিয়ে ডক্টরকে ডেকে আনলো। ডক্টর এসে অ্যাশকে চেক করলো। বেশি সিরিয়াস কিছু না হওয়ার কারণে ডক্টর তখনই অ্যাশকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। পথে আসতে আসতে জ্যাক অ্যাশকে জিজ্ঞাসা করলো লোকগুলো কেন তার পিছু নিয়েছিল। অ্যাশ জ্যাককে সবটা খুলে বলল। হাঁটতে হাঁটতে একটা সময় অ্যাশ আর জ্যাক অফিসের কাছাকাছি চলে এলো। অফিসের কাছাকাছি আসতেই অ্যাশ আজলানের বিধ্বস্ত অবস্থায় রাস্তার পাশে বেঞ্চে বসে দেখলো। আজলানকে এই অবস্থায় দেখে অ্যাশ এক ছুটে তার কাছে চলে আসলো। জ্যাকও তার পিছু পিছু আসলো। অ্যাশ এখনো গাড়ির সিটে হেলান দিয়ে একটু আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছে। অচেনা জায়গায় এমন একটা পরিস্থিতি তার মনে গভীরভাবে দাগ কেটে গেছে। ওদিকে অ্যাশ চলে আসার সাথে সাথে আজলান জ্যাকের কাছে যায়। জ্যাককে অ্যাশের কথা জিজ্ঞেস করতেই অ্যাশের বলা সব কথা জ্যাক আজলানকে খুলে বলে। সাথে এটাও বলে যে ওরা স্নেক গ্রুপের মেম্বার ছিল। সবটা শুনে আজলানের মাথায় রাগ উঠে যায়। মুহূর্তেই তার চোখ রক্তবর্ণ ধারণ করে। আজলানকে এই অবস্থায় দেখে জ্যাক ভয় পেয়ে যায়। সে জানে আজলান রেগে গেলে মানুষ খুন করতেও দুবার ভাববে না। সে যতটা সম্ভব আজলানকে শান্ত করার চেষ্টা করছে। স্যার প্লিজ শান্ত হন। স্নাইক গ্রুপের লিডারকে আমাদের ডেথ সেলে নিয়ে আয় জ্যাক। আজকে ওর বুক চিরে কলিজা বের করে দেখবো ওর সাহস কত। কার দিকে ও হাত বাড়িয়েছে তাও ও জানে না। এটা বলে আজলান গাড়ির দিকে চলে গেল। জ্যাক আজলানের কথা শুনে ঢোক গেল। সে ভালোই জানে ডেথ সেলে আজলান কি করে। যে একবার ডেথ সেলে ঢোকে সে জীবন নিয়ে আর সেখান থেকে বের হতে পারে না। আজকে রাতে যে ভয়ঙ্কর কিছু ঘটবে সেটা আন্দাজ করতেই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। গাড়ির কাছে আসতেই আজলানের মুখমণ্ডল থেকে রাগে রাগে ভাবটা চলে গেল। অ্যাশকে চোখের সামনে দেখতেই তার মুখে
পুরো চেহারা শীতলতায় ছেয়ে গেছে। গাড়িতে ঢুকে দু চোখ ভরে অ্যাশকে দেখতে লাগলো। অ্যাশ ক্লান্ত থাকার কারণে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। বাতাসে তার খোলা চুলগুলো বারবার আজলানের মুখে এসে লাগছে। আজলান প্রাণ ভরে অ্যাশের চুলের ঘ্রাণ নিল। এভাবেই কিছুটা সময় পেরিয়ে গেল। রাত 4টা, ভোরের আলো তখনও ফোটেনি। আজলান অ্যাশকে বাড়িতে নিয়ে এসে রুমে শুয়ে দিল। আলতোভাবে অ্যাশের কপালে ঠোঁটের পরশ এঁকে দিল। অ্যাশের হাতে পায়ে যেখানে ব্যান্ডেজ করা সেখানে হাত দিয়ে বলল, আজকে যার জন্য তোমার এই অবস্থা, ট্রাস্ট মি মায়াবতী, আমি যদি তাকে মৃত্যুর থেকেও কঠিন যন্ত্রণা দিয়ে উপরে পাঠাতে না পারি, তাহলে আমি আজলান রাইট না। কথাগুলো বলতে বলতেই আজলানের মুখভঙ্গি শক্ত হয়ে শুরু হলো। সময়টা ভোররাত। ঘড়ির কাঁটা রাত 4:30 ছুঁই ছুঁই। আজলান তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য পূরণের জন্য। গাড়ি এসে থামলো জঙ্গলের ভেতর থাকা একটা পুরনো বাড়ির সামনে। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা অনেক দিনের পরিত্যক্ত বাড়ি। চারপাশ ঘেরা জঙ্গল, দূর দূরান্ত পর্যন্ত মানুষের ছিটে ফোটাও নেই। আজলান গাড়ি থেকে নামতে জ্যাকসন কিছু কালো পোশাক পরিহিত গার্ড তার কাছে এগিয়ে এলো। শুয়োরের বাচ্চা জ্যাক কোথায়? আজলানের কণ্ঠে হিংস্রতা বিদ্যমান। ভিতরে আছে স্যার, আরেকবার ভেবে দেখলে হতো না? ও তো না জেনে। তোকে ওর ব্যাপারে বেশি ভাবতে হবে না। তুই জানিস ও 1 বছরে দেশের বাইরে প্রায় 10,000 মেয়ে পাচার করেছে। বল, জানিস ও কত মায়ের বুক খালি করেছে তা জানিস? এত কিছু করার পরেও আমি ওকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে ও নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনলো। এখন ওকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা বলেই আজলান বাড়িটির ভেতরের দিকে এগিয়ে গেল। জ্যাকও তার পিছু পিছু গেল। বাড়ির ভেতরে ঢুকে আজলান আর জ্যাক একটা ঘরে প্রবেশ করলো। ঘরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে, আর চারপাশে ভেসে বেড়াচ্ছে পচা রক্ত আর ঘামের গন্ধ। মাথার ওপরের দিকে একটা পুরনো বাল্ব জ্বলছে, যা মাঝে মাঝে জ্বলে আবার নিভে যায়। দেয়াল জুড়ে লেগে আছে শুকনো রক্তের দাগ, কোনোটা তাজা, কোনোটা অনেক পুরনো। হ্যাঁ, এটাই আজলানের সেই ডেথ সেল, যেখানে একবার কাউকে নিয়ে আসা হলে মৃত্যু ছাড়া তাকে আজলানের হাত থেকে আর কেউ বাঁচাতে পারে না। যে সকল সন্ত্রাসীরা প্রতিনিয়ত সাধারণ মানুষের ক্ষতি করে যাচ্ছে, তাদের সকলের শেষ গন্তব্যস্থল এটা, ডেথ সেল। ঘরের এক কোনায় রাখা আছে মরিচের গুঁড়া, দড়ি, লোহার রড, আরও নানা ধরনের যন্ত্রপাতি। সবকিছু এমনভাবে সাজানো যেন এগুলো কোনো অস্ত্র নয়, বরং নির্যাতনের শিল্পকর্ম। মেঝেতে ছড়িয়ে আছে মানুষের চুল, নখ আর ছিঁড়ে যাওয়া জামা কাপড়। ঘরের মেঝে বরাবর লোহার চেয়ারে রাখা আছে স্নেক গ্যাং এর লিডারকে। সে চুপ করে বসে আছে লোহার চেয়ারে, হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে মরিচ ধরা শিকল দিয়ে। মুখটা আধো আলোয় দেখা যায়, ফোলা চোখ, ফেটে যাওয়া ঠোঁট, গাল বেয়ে শুকনো রক্ত ঝরে যাওয়ার রেখা। তার শরীর জুড়ে দাগ, কোনোটা পুড়ে যাওয়া, কোনোটা চাবুকের চিহ্ন, কোনোটা আবার স্রেফ নখ দিয়ে খামচে ছেঁড়া। তার সামনে রাখা একটা ছোট টেবিল, তাতে কাঁটাযুক্ত চামচ, ধারালো ব্লেড আর কিছু ইঞ্জেকশন, যার ভেতরে তরলগুলো রং দেখে ভয় লাগে। আজলান এখানে আসার আগেও যে তার উপর নানাভাবে শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তা তার অবস্থা দেখলেই বোঝা যায়। আজলান আর জ্যাক ধীর পায়ে লোকটির দিকে এগিয়ে যায়। কেমন আছেন লিডার সাহেব? আজলানের কণ্ঠে কানে যেতেই লোকটা আর তার দিকে তাকায়। মুখ দড়ি দিয়ে বাঁধা থাকার কারণে ইশারায় সে আজলানকে কিছু বোঝানোর চেষ্টা করে। আজলান জ্যাককে লোকটার মুখ থেকে দড়ি খুলে দিতে বলে। আজলানের কথা অনুযায়ী জ্যাক গিয়ে লোকটির মুখ থেকে দড়ি খুলে দেয়। দড়ি খুলে দিতে এই লোকটা যেন একটা শান্তির নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু এই শান্তি তার বেশিক্ষণ টিকে না। আজলান একটা ধারালো ছুরি নিয়ে লোকটির গলায় চেপে ধরে, শান্ত কণ্ঠে বলে, কেন কেন তুই আমার ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিলি? কেন তোদের জন্য তার চোখে পানি আসলো? শুধু তোদের করা কুকর্ম দেখে ফেলেছিল বলে? জানিস, আজ শুধু তোদের জন্য আমার ভালোবাসার মানুষটার হাতে পায়ে আঘাতের চিহ্ন। আজ তোকে আমার হাত থেকে স্বয়ং মৃত্যু বাঁচাতে পারবে না। আজলানের শান্ত কণ্ঠ, কিন্তু এই অন্ধকার ঘরে তার এই শান্ত কণ্ঠই মুহূর্ত যেন কারো মনের ভয়ের সৃষ্টি করতে সক্ষম। কথা বলতে বলতে আজলানের ছুরির ধার দিয়ে লোকটির বুকের একপাশে কেটে দেয়, সামান্য করে, কিন্তু সেখান থেকে গলগলিয়ে রক্তের ধারা বইতে থাকে।
এইভাবে সে লোকটির শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি করে, কোনোটা গভীর, কোনোটা চামড়ার নিচে। এতেও যেন তার মনে শান্তি লাগেনি। আজলান হিংস্র বাঘের মতো চিৎকার দিয়ে জ্যাককে ডাকে। আজলানের চিৎকারে বাইরে পাহারায় থাকা গার্ডরাও কেঁপে ওঠে, কিন্তু ভেতরে কি হচ্ছে তা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাদের জন্য বাড়ির বাইরেটাই বরাদ্দ করা, ভেতরে তাদের প্রবেশ নিষিদ্ধ। তারপরেও কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে ভেতরে প্রবেশ করলে তার মৃত্যু অনিবার্য। জ্যাক আজলানের এই হিংস্রতা দেখতে দেখতে অভ্যস্ত। প্রথম প্রথম তার এসব দেখতে ভালো লাগতো না, কিন্তু আজলানের সাথে থাকতে থাকতে সেও এখন এভাবে অভ্যস্ত হয়ে গেছে। জ্যাক, এই শুয়োরের বাচ্চার চোখে আর মুখে কাপড় বেঁধে দে, যেন যন্ত্রণায় ছটফট করে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের করতে না পারে। জ্যাক আজলানের কথা মতো লোকটার চোখ মুখ কাপড় দিয়ে বেঁধে দেয়। লোকটার চোখ মুখ বেঁধে দেওয়ার জন্য পরে প্রথমে তাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে দিয়ে গায়ে বিদ্যুৎ চালানো হয়। তার শরীরটা এক ঝটকায় লাফিয়ে ওঠে, পেশিগুলো কুঁচকে যায়, দাঁত কিটমিট করে ওঠে। মুখ বাঁধা থাকার কারণে সে চিৎকার করতে পারে না, কিন্তু ভেতরের আর্তনাদ ছাপিয়ে যায় ঘরের দেওয়ালে। এতেও আজলানের হিংস্রতা কমে না, বরং লোকটাকে এমন কষ্ট পেতে দেখে তার হিংস্রতা যেন আগের থেকেও দ্বিগুণ বেড়ে যায়। সে নিজ হাতে লোকটির নখের নিচে সূচ ঢোকাতে শুরু করে, একটা একটা করে, ধীরে ধীরে ঠান্ডা নিষ্ঠুরতায়। প্রতিটা সূচ ঢোকার সময় লোকটি কেঁপে ওঠে, ঘাম ঝরে, কিন্তু চিৎকার করতে পারে না। যন্ত্রণা এতটাই গভীর যে তার শরীর ঠান্ডা হয়ে আসে, কিন্তু আজলান থামে না। সে লোকটির হাতের আঙুলগুলো একে একে ভাঙতে থাকে, নরম নয়, বরং হঠাৎ করে শব্দ করে ভেঙে ফেলা হয়। হাড়ের সেই ভাঙার শব্দ ঘরে প্রতিধ্বনিত হয়। লোকটাকে এইভাবে কষ্ট দিয়ে আজলান যেন পৈশাচিক আনন্দ অনুভব করে। এসব কিছু করেও সে এখানে থেমে থাকে না। সেই লোকটির গায়ে গরম লোহার রড স্পর্শ করায় এক জায়গায় নয়, কাঁধ, ঘাড়, পিঠ সব জায়গায় পুড়ে যায় চামড়া। চামড়া পোড়ার গন্ধে ঘরের ভেতর ভরে ওঠে। লোকটি কাঁদতে পারে না, সে যেন কাঁদতে ভুলে গেছে। শুধু চোখের কোণ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। অবশেষে আজলানের এই নৃশংসতা আর শরীরের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটি পরপারে পাড়ি জমায়। এতক্ষণ ছটফট করা শরীরটা হঠাৎ এমন নিস্তেজ হয়ে গেছে দেখে আজলান আর জ্যাকও বুঝতে পারে যে লোকটি আর জীবিত নেই। এবার আজলান জ্যাককে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিতে বলে। ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হয় ভালোভাবে, কোনো শব্দ যেন বাইরে না যায়, কোনো গন্ধ যেন কেউ টের না পায়। আলোটা নিভিয়ে কেবল একপাশে রাখা টিমটিমে বাতিটা জ্বালিয়ে রাখা হয়, যেন ঘরটায় একটা রক্তিম ছায়া পড়ে। ঘরের মাঝখানে পড়ে আছে নিথর এক মৃতদেহ, ঠান্ডা নিস্তেজ। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সে দেহ আর থাকবে না। দেহটির মালিকের অস্তিত্ব এই দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে। ঘরের এক কোণে রাখা বিশাল কাচের কন্টেনারটা জ্যাক ধীরে ধীরে টেনে আনে। তার ভেতরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ঝকঝকে স্বচ্ছ আর ভয়াবহ। মুখ খুলতে এক ধরনের তীব্র বিষাক্ত গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, চোখ জ্বালা করে ওঠে জ্যাকের। গন্ধে গা গুলিয়ে আসে তার, কিন্তু আজলানের মুখে যেন কোনো অনুভূতি নেই, এক ধরনের অভ্যস্ত ঠান্ডা নিষ্ঠুরতা। মৃতদেহটাকে ধীরে ধীরে তুলে নামানো হয় অ্যাসিডে। প্রথমে চামড়া গলতে শুরু করে, মাংস আলগা হয়ে আসে, লাচের রঙের তরল ছড়িয়ে পড়ে অ্যাসিডের ওপর। অ্যাসিডের প্রতিক্রিয়ার ফোঁস শব্দ হয়, বুদবুদ উঠতে থাকে, মাংসগুলো সরে গিয়ে হাড় দেখা দেয়। তবে সেটাও বেশিক্ষণ থাকে না। হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাড়ের ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে একে একে সব গলিয়ে দেয়। ঘন্টা খানেকের মাথায় কন্টেনারের ভেতর আর কিছু নেই, শুধু এক ধরনের কাদামতো গলিত তরল। সেখানে এক সময় ছিল একটা দেহ, এক সময় ছিল একটা জীবন। এই মৃত্যু ছিল নিঃশব্দ, না রক্ত ঝরলো, না চিৎকার, না কোনো অস্তিত্বের চিহ্ন। ঘরটা আবারও নিস্তব্ধ, শুধু বাতাসে ভেসে বেড়ায় এক ধরনের গন্ধ, মৃত্যুর, ভয়ের আর নিঃশেষতার। সকাল 10টার দিকে অ্যাশের ঘুম ভাঙে। ঘুম ভাঙতে সে নিজেকে বিছানায় পায়। ব্যথায় ওষুধ খাওয়ার কারণে আজকে তার একটু ঘুমই বেশি হয়েছে। নিজেকে বিছানায় দেখে সে বুঝতে পারে কালকে রাতে আজলান তার রুমে নিয়ে এসেছে। সে আর কিছু না ভেবে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নামতে এসে আজলানকে ড্রয়িং রুমের সোফায় দেখতে পায়। আজলান সোফায় বসে তার হাতে কেটে যাওয়া অংশে ওষুধ লাগাচ্ছিল। সেটা দেখে দ্রুত আজলানের কাছে আসে। দিন।
আজলান অ্যাশের কথা শুনে তার দিকে তাকিয়ে বলল, কে? ওষুধ কেন? আমি লাগিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি নিজের কাজ নিজে করতে অভ্যস্ত। অ্যাশ আর কিছু না বলে সোফার একপাশে বসে পড়ে হঠাৎ কালকে রাতের কথা মনে পড়তে সে আজলানকে বলে উঠল, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করব। আজলান হাতে ওষুধ লাগাতে লাগাতেই বলল। হুম। অ্যাশ আজলানের কাছ থেকে সম্মতি পেয়ে তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে পছন্দ করেন আজলান? অ্যাশের প্রশ্ন শুনে আজলানের হাত থেমে যায়। সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। অ্যাশ আজলানের এই নীরবতায় সম্মতি হিসেবে ধরে নেয়, কারণ কালকে রাতে সে আজলানের চোখে তার জন্য চিন্তা দেখেছিল। আর মানুষ তো তার জন্যই চিন্তা করে যাকে সে ভালোবাসে, পছন্দ করে। এটা ভেবেই অ্যাশ মনে মনে খুশি হতে থাকে। সেদিনের পর প্রায় 1 মাস কেটে গেছে। এই 1 মাসে আজলান অ্যাশকে অফিসে যেতে দেয়নি। সময় পেলেই সে অ্যাশকে তোড়া ঘুরিয়ে দেখিয়েছে, প্রত্যেকটা রাস্তা ভালো করে চিনিয়েছে, যেন সে আগের বারের মতো কোনো বাজে পরিস্থিতিতে ফেঁসে না যায়। আজ প্রায় 1 মাস পরে অ্যাশ অফিসে আসলো, কিন্তু অফিসে এসে যে তাকে এমন একটা কথা শুনতে হবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। আগামী মাসের 15 তারিখ আজলান আর অলিভিয়ার এঙ্গেজমেন্ট। অফিসের লাঞ্চ টাইমে অ্যাশ অফিস ক্যান্টিনে ঢুকতেই তার কানে কিছু গুঞ্জন আসলো। একজন মেয়ে কর্মচারী আর একজন মেয়ে কর্মচারীকে বলছে, শুনেছি আগামী মাসে আজলান স্যার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট। পাশের জন বলল, হ্যাঁ, কিন্তু শুনলাম স্যারের নাকি কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যার কারণে তাদের এঙ্গেজমেন্ট সামনের মাসে ফিক্সড করা হয়েছে। কালকে রায়ান স্যার এসে অফিসের সকল কর্মচারীকে ইনভাইট করে গেছে। এগুলো নিয়ে কথা বলতে বলতে মেয়ে দুটো সেখান থেকে চলে গেল। কথাগুলো শুনে অ্যাশের হাতে থাকা পানির বোতলটা নিচে পড়ে গেল। চারপাশের আওয়াজ যেন হঠাৎ থেমে গেল। তার কানে যেন আর কোনো শব্দই যাচ্ছে না। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। তার মাথায় শুধু একটাই নাম ঘুরছে, আজলান। আর তার কানে বাজছে তখনকার মেয়ে কর্মচারীদের বলা কথাগুলো। তার মুখে কোনো কথা নেই, চোখে অদ্ভুত শূন্যতা। সে আর ক্যান্টিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, সবটা যেন তার কাছে এলোমেলো লাগছে। সে কাউকে কিছু না বলে চুপচাপ অফিস থেকে বেরিয়ে চলে আসে। গত 1 মাসে আজলান তাকে তুরকে সব রাস্তাঘাট চিনিয়েছে, যার কারণে একলা বাড়ি চিনে আসতে তার কোনো সমস্যা হয়নি। বাড়িতে ঢুকে আর সোজা রুমে চলে যায়। বিছানাতে ব্যাগ ফেলে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। শাওয়ার অন করে তার নিচে বসে পড়ে। মুহূর্তেই ঠান্ডা পানি তার শরীরে সারা শরীর ভিজিয়ে দেয়। পানি অতিরিক্ত শীতল হওয়ার কারণে ঠান্ডায় তার হাত পা কাঁপতে থাকে। তার চোখটা কেমন যেন জ্বলছে, বুক ফেটে কান্না আসতে চাইছে। সে তার কাঁপতে থাকা হাত দুটো দিয়ে নিজের মুখ চেপে ধরে কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা করলো। শেষমেশ হাউমাউ করে কেঁদেই ফেলে। সে নিজের কোলে নিজের মুখ লুকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, আপনি কি কখনো আমাকে ভালোবাসেননি আজলান? আমি আপনার চোখে আমার জন্য যে অনুভূতিটা দেখেছিলাম, তাহলে কি সেটা ভালোবাসা ছিল না? আমি কি আবারও মানুষ চিন্তা ভুল করলাম? এটা বলতে বলতে অ্যাশ আবারও কান্নায় ভেঙে পড়ে। আজ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে কেউ নেই। তার মনের ব্যথা উপশম করার জন্য কেউ নেই। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পরে অ্যাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। তার চোখ দুটো লাল, ফোলা ফোলা ভাব, চুলগুলো এলোমেলো। যে কেউ একবার দেখলেই বোঝা যাবে সে এতক্ষণ কান্না করেছিল। সে আয়নার দিকে তাকায়, নিজের চোখে চোখ রেখে বলে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আজলান, ভরসা করেছিলাম আপনাকে, শুধু একজন মানুষ হিসেবে নয়, আমার জীবনসঙ্গী হিসেবেও। 3 কবুল বলে বৈধ স্বামী হিসেবে গ্রহণ করার সত্ত্বেও আপনি কখনোই আমার ছিলেন না। আমিই ভুল ছিলাম, আপনাকে ভুল ভেবেছিলাম। আমার প্রতি আপনার কেয়ারিং স্বভাবকে আমি ভালোবাসা ভেবেছিলাম। ভুল বুঝেছিলাম আপনাকে, সেদিন সেই নীরবতাকে। এটা বলে সে নিজের ভাগ্যকে উদ্দেশ্য করে তার ছেলের হাসি হাসে। জ্যাক, জ্যাক, কাম টু মাই কেবিন কুইকলি। আজলানের ডাক শুনে জ্যাক দ্রুত আজলানের কেবিনের দিকে গেল। দরজায় নক করে ভেতরে ঢোকার পারমিশন নিল। স্যার আমাকে ডাকছিলেন? হ্যাঁ, অ্যাশকে গিয়ে বল আমি ডাকছি।
কিন্তু স্যার, কিসের কিন্তু? হোয়াট? চলে গেছে? এটা বলে এই আজলান দাঁড়িয়ে গেল। জি স্যার। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? হুম। ম্যামের হয়তো শরীর খারাপ লাগছিল, তাই কাউকে কিছু না বলে চলে গেছে। আজলান জ্যাকের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এত কিছু বুঝলি কিভাবে জ্যাক? তুই কি ভুল করেও মনের ভুলে ওর দিকে তাকিয়েছিলি নাকি? কথা বলতে বলতে এই আজলান টেবিলের পাশে থাকা ফলের ঝুড়ি থেকে ছুরি উঠিয়ে নিয়ে ধীরে ধীরে জ্যাকের দিকে এগোতে থাকে। আজলানকে ছুরি হাতে নিজের দিকে এগোতে দেখে জ্যাক ঘাবড়ে যায়। এসির মধ্যেও সে ঘামতে শুরু করে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, ইয়ে মানে স্যার। আজলান ছুরিতে হাত বোলাতে বোলাতে এই ঠান্ডা কণ্ঠে বলে, তুই তো জানিসই জ্যাক, আমার ব্যক্তিগত জিনিসের ওপর কারো নজর আমি সহ্য করতে পারি না। যারা আমার ব্যক্তিগত জিনিসের ওপর নজর দেয় তাদের সাথে আমি ঠিক কী করি সেটা নিশ্চয়ই তোকে আলাদা করে বোঝাতে হবে না। আজলানের ঠান্ডা হুমকি জ্যাককে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে ভীতর সন্ত্রস্ত কণ্ঠে বলে, স্যার, বিশ্বাস করুন, ম্যাম আমার আপন ছোট বোনের মতো। আমি কখনো অন্য কোনো নজরে তার দিকে তাকাইনি। আর আজকে তো আমার আসার আগে সে অফিস থেকে চলে গেছে। আমি তো বাইরে থেকে শুনে এলাম যে ম্যাম যখন বেরিয়ে যাচ্ছিল তখন তাকে অনেক এলোমেলো লাগছিল। তাই আর কি আমি ভাবলাম হয়তো ম্যামের শরীর খারাপ লাগছিল, এর বেশি কিছু না। আজলানের জ্যাকের কথা শুনে হাতের ছুরিটা আবার ফলের ঝুড়িতে রেখে দিল। ঠিক আছে, তুই এখন যা। আজলানের কেবিন থেকে বের হয়ে জ্যাক বুক ভরে শ্বাস নিল। আর একটু হলে আজলানের ভয়ে তার প্রাণ পাখি স্বেচ্ছায় দেহত্যাগ করত। জ্যাক কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরপরই আজলান বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়ে। অ্যাশ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে অ্যাশের কোনো সাড়া শব্দ না পেয়ে আজলান নিজেই দরজার পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে অ্যাশকে ডাকতে লাগলো। এত ডাকাডাকির পরেও অ্যাশের কোনো সাড়া শব্দ না পেয়ে অ্যাশ আজলানের চিন্তা হতে লাগলো। সে মনে মনে ভাবলো, জ্যাক বলেছিল অফিস থেকে বের হওয়ার সময় অ্যাশকে অনেকটা এলোমেলো লাগছিল। অ্যাশের আবার শরীর খারাপ হয়নি তো? এটা মাথায় আসতে আজলান দৌড়ে অ্যাশের রুমে যায়। রুমে ঢুকতে দেখে পুরো রুম খালি। অ্যাশ নিজের রুমে নেই। আজলান আর অ্যাশ প্রথম থেকেই আলাদা আলাদা রুমে থাকতো, কিন্তু আজকে অ্যাশকে বেখেয়ালে আজলানের রুমে এসে পড়েছে। অফিস থেকে আসার পরে তার মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে কখন নিজের রুমের পরিবর্তে আজলানের রুমে ঢুকে গেছে তা খেয়ালই করেনি। আজলানের রুমটা সাউন্ড প্রুফ হওয়ার কারণে এতক্ষণ ডাকাডাকি সত্ত্বেও আজলানের ডাক অ্যাশের কানে যায়নি। অ্যাশের রুম থেকে বের হয়ে আজলান নিজের রুমে প্রবেশ করতে দেখতে পায় অ্যাশ এলোমেলোভাবে তার বিছানায় হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আজলান অ্যাশকে দেখে মুচকি হেসে ধীর পায়ে তার দিকে এগিয়ে যায়। বিছানার কাছে এসে অ্যাশের পাশে ঘেঁষে বসে ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার এতক্ষণের ব্যাকুলতা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। নিজের হাতে আলতোভাবে অ্যাশের গালে ছুঁয়ে দিল। নিজের গালে কারো হাতের স্পর্শ পেতেই অ্যাশের ঘুম ভেঙে যায়। সে ধরফরিয়ে উঠে বসে। নিজের পাশে আজলানকে দেখে সে কিছুটা শান্তি পায়, কিন্তু দুপুরের কথা মাথায় আসতেই তার চোখের কোণায় অশ্রু জমতে শুরু করে। সে আজলানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না বলে চুপচাপ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসে। আজলান অ্যাশকে বেরিয়ে যেতে দেখে কিছু জিজ্ঞাসা করতে গিয়েও আবার থেমে যায়। অ্যাশ পরের দিন থেকে আজলানকে যতটা সম্ভব এড়িয়ে চলা শুরু করে। একা একা অফিসে যায়, আবার একা একা অফিস থেকে ফিরে আসে। তার চোখে ছিল আজলানের জন্য একটা চাপা ঘৃণা, যার গভীরে ছিল ব্যথা। আর সেই ব্যথা আজলানকে অসহ্য করে তুলছিল। আজলান অ্যাশের এই ব্যাপার কথা বলতে চাইলেও অ্যাশ প্রত্যেকবারই না অজুহাত দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেত। সে তাকে বলার জন্য জোরও করতে পারতো না। এদিকে আজলানের সাথে অ্যাশের সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হচ্ছিল, আর আরেকদিকে অ্যাশের সাথে জ্যাকের সম্পর্ক অনেকটা স্বাভাবিক আর বন্ধুত্বপূর্ণ হচ্ছিল। যদিও আজলান জানে জ্যাক অ্যাশকে নিজের ছোট বোনের নজরেই দেখে, তবুও সে অ্যাশের সাথে জ্যাককে দেখলে জেলাস ফিল করে। একদিন মিটিং এর পর আজলান অ্যাশকে তার কেবিনে ডাকে। অ্যাশ এবার প্রথমে আজলানের থেকে পারমিশন নিয়ে কেবিনে প্রবেশ করে। স্যার ডেকেছিলেন? আজলান গম্ভীরভাবে উত্তর দেয়, হ্যাঁ, তোমার কাজ ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ স্যার, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন? আজলান নিজের কণ্ঠে গম্ভীর ভাব বজায় রেখেই বলে, কিছুদিন ধরে আমি খেয়াল করছি তুমি অফিসে অতিরিক্ত সোশ্যাল হয়ে পড়ছো। আজলানের কথা শুনে অ্যাশ কিছু বুঝতে পারে না। মানে?
মানেটা ভীষণ ক্লিয়ার। আমি ইদানিং লক্ষ্য করছি তোমার আর জ্যাকের কথাবার্তা একটু বেশি হচ্ছে। আমি চাই না তুমি জ্যাকের সাথে কথা বলো, এটা তোমার কাজের জায়গা। আমি চাই এখানে তুমি পেশাদারিত্ব বজায় রাখো। আজলানের চোখে হালকা রাগ, ঠোঁটে চাপা অভিমান। অ্যাশ আজলানের কথার প্রত্যুত্তরে বলে, ওকে স্যার, এরপর থেকে জ্যাক স্যারের সাথে কথা বলতে হলে অফিসের বাইরে কিংবা লাঞ্চ টাইমে বলবো। তাতে নিশ্চয়ই আপনার সমস্যা হবে না? অ্যাশের কথা শুনে আজলানের রাগ মাথাচড়া দিয়ে উঠল। সে হাতের কাছে থাকা কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল। গ্লাসটা মেঝেতে পড়তেই ঝনঝন শব্দে ভেঙে গেল। গ্লাস ভাঙার শব্দে অ্যাশ কেঁপে উঠল। আমি তোমাকে জ্যাকের সাথে কথা বলতে বারণ করেছি, মানে তুমি ওর সাথে কথা বলবে না। শুধু অফিসে না, অফিসের বাইরেও যেন ওর সাথে তোমাকে কথা বলতে না দেখি। আর যদি তুমি ভুল করে এমনটা করো, তাহলে আমি তোমাকে আমার আসল রূপ দেখাতে বাধ্য হব। এই আজলান নিজের ব্যক্তিগত জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না, মনে রেখো। নাও গেট আউট, আউট। শেষের কথাগুলো আজলান বেশ জোরেই বলল। আজলানের ধমক শুনেও অ্যাশ চুপচাপ কেবিন থেকে বেরিয়ে আসলো। কেবিন থেকে বের হওয়ার পর অ্যাশের নিজের কাছে নিজেকে অনেকটা অসহায় মনে হলো। তার কানে শুধু আজলানের ওই কথাটাই বাজছিল, আমি আমার ব্যক্তিগত জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না। আজলান এই কথাটার মাধ্যমে তাকে কি বোঝাতে চেয়েছে? অ্যাশ তার ব্যক্তিগত জিনিস? সে কি যাকে সাথে তাকে দেখে ঈর্ষান্বিত? আজলান কি তাকে পছন্দ করে? অনেক খুঁজেও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে পেতে ব্যর্থ হয় অ্যাশ। আজকে লাঞ্চের জন্য অ্যাশ ক্যান্টিনে যায়নি। সে নিজের ডেস্কে বসে কাজ করছিল। তার ডেস্কে থেকে আজলানের কেবিন একদম স্পষ্ট দেখা যায়। সে চুপচাপ নিজের কাজ করছিল আর মাঝে মাঝে আজলানের কেবিনের দিকে তাকাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল আজলানের কেবিনে অলিভিয়া ঢুকছে, হাতে কেকের বক্স। কিছুক্ষণ পর কেবিন থেকে আজলান আর অলিভিয়ার হাসির শব্দ শোনা গেল। কংগ্রাচুলেশন আজলান বেব, অবশেষে আমাদের এনগেজমেন্টের দিন ঠিক হলো। অলিভিয়ার কণ্ঠে আনন্দের সাথে এক ধরনের দখলের গর্ব। অ্যাশ ক্যাবিনের দিকে তাকিয়ে দেখে অলিভিয়া কেকের টুকরো তুলে আজলানের মুখে দিয়ে এগিয়ে যাচ্ছে। আর আজলান কিছু না বলে হাসি মুখে অলিভিয়ার হাত থেকে কেকের টুকরো খেয়ে নিল। কেবিনের দরজা খোলা থাকার কারণে দূর থেকেই সবটা অ্যাশ দেখছিল। মুহূর্তেই তার চোখে পানিতে টইটুম্বুর হয়ে গেল। সে ডেস্ক থেকে উঠে অফিসের ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করে। তার চোখের সামনে ভেসে ওঠে আজলান আর অলিভিয়ার আনন্দ ঘন মুহূর্তটা। সে ভাবে, তারা একে অন্যকে চায়, তাদের সম্পর্ক অফিসিয়ালভাবে স্বীকৃত। আমি এখানে কিছুই না। আমার উচিত আজলানকে আমার আর তার মিথ্যে বিয়ে থেকে মুক্তি করে দেওয়া, যত দ্রুত সম্ভব। এটা ভাবতেই অ্যাশের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে হাত দিয়ে সেটা মুছে ফেলে। রাতে বাসায় ফিরে একটু চুপচাপ সোফায় বসে আছে। আজলান তার সামনে বসা, মুখে ক্লান্তির ছাপ। সে অ্যাশের দিকে তাকিয়ে বলে, তুমি আজ অফিসে একটু বেশি চুপচাপ ছিলে, কিছু হয়েছে? অ্যাশ আজলানের কথার জবাব না দিয়ে উল্টো তাকে বলে, আপনাকে আর আলেভিয়া ম্যামকে একসাথে বেশ মানিয়েছে। আজলান অ্যাশের কথা আগামাথা কিছু বুঝতে না পেরে বলে, মানে তুমি আমাদেরকে একসাথে কখন দেখলে? অ্যাশ মুচকি হাসি দিয়ে বলল, আজকেই তো দেখলাম অ্যালেভিয়া ম্যাম আপনাকে কেক খাইয়ে দিচ্ছিল, আর আপনিও কি সুন্দর করে হাসি মুখে সেটা খেয়ে নিলেন। আপনাদের তখন একসঙ্গে দেখতে বেশ ভালো লাগছিল। আজলান অবাক। সে শুধু অফিসে কোনো সিন ক্রিয়েট করতে চায়নি, তাই কিছু না বলে হাসি মুখে অলিভিয়ার কাছ থেকে কেকের টুকরো খেয়ে নিয়েছিল। তুমি বলছো সেটা, ওটা তো ওটা তো আপনাদের এঙ্গেজমেন্টের সেলিব্রেশন ছিল, তাই না? আজলান সবকিছু খুলে বলার আগে অ্যাশ নিজের কথা শেষ করে রুমে চলে গেল। তার চোখে পানি জমে আছে, কিন্তু সে কোনোভাবে আজলানকে সেটা দেখাতে চাইছিল না। তাই আজলানের কিছু বলার অপেক্ষা না করে সে রুমে চলে এসেছে। আর আজলান সোফায় চুপচাপ একা বসে থাকে। সে বুঝতেই পারছে না এই একটা বিষয় তাদের মধ্যে কত বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। যে মেয়েটাকে নিজের করে পাওয়ার জন্য সে পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি, সে মেয়েটাই ভাবছে সে আর তাকে চায় না। রাতে অ্যাশ নিজের রুমে বসে ইন্টারনেটে একজন ভালো লয়ারের খোঁজ করছিল। খুঁজতে খুঁজতে পেয়েও যায়।
লয়ারকে সবটা খুলে বলার পরে সে অ্যাশকে সকালে ল ফার্মে আসতে বলে। বিষয়টা নিয়ে সামনাসামনি আলোচনা করার জন্য অ্যাশও রাজি হয়ে যায়। সে দ্রুত সম্ভব আজলানের থেকে নিজেকে আলাদা করতে চায়, মুক্তি দিতে চায় আজলানকে। সারা রাত অ্যাশের ঘুম হলো না। সকাল সকাল উঠেই সে ল ফার্মে যাওয়ার জন্য আজলানকে কিছু না বলেই গাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে আজলান ঘুম থেকে উঠে অ্যাশকে সারা বাড়িতে খোঁজে। বাড়িতে খুঁজে না পেয়ে ভাবে অ্যাশ হয়তো আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে, তাই সেও আর দেরি না করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে আসে। অফিসে গিয়ে সে অ্যাশকে কোথাও দেখতে পায় না, তাই সে জ্যাককে নিজের কেবিনে ডেকে পাঠায়। স্যার আমাকে ডেকেছিলেন? অ্যাশ কোথায় জ্যাক? আমার পকেটে। আমার সাথে মশকরা করছিস? তাহলে কি বলবো স্যার? ম্যাম তো সকাল থেকে অফিসে আসেনি, আর আপনি ম্যামের কথা আমাকে এমনভাবে জিজ্ঞেস করছেন যেন আমি তার পকেটে নিয়ে ঘুরতেছি। বিশ্বাস না হলে দেখতে পারেন, আমার পকেট একদম খালি। জ্যাক, সরি স্যার, মুখ ফসকে মনের কথা মুখে চলে এসেছে। জ্যাকের কথা শুনে আজলানের অ্যাশের জন্য চিন্তা হতে শুরু করে। অ্যাশ সেই সকাল থেকে বাড়িতে নেই, অফিসেও আসেনি। মেয়েটা তো তেমন কিছু চেনেও না, তাহলে ও গেল কোথায়? এগুলো ভাবতে ভাবতে আজলান তার ফোন বের করে কিছু একটা দেখে চমকে যায়। ড্যাম ইট,